রাহুল অধিকারী সদ্য বছর 25-এর এক তরুণ সাংবাদিক। বাড়ি উত্তর কলকাতায়, তবে কিছুদিন হলেও ও বন্ধু বান্ধবদের সাথে কাজের সূত্রে এসে রয়েছে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট বাড়িতে। বাচ্চা থেকেই ওর লেখক হওয়ার খুব ইচ্ছে ছিল, তবে একটু বড় হতেই ওর মন ওকে টানতে শুরু করে রোমাঞ্চকর সব রহস্যের ঘটনার প্রতি। সেগুলো আরো কাছে থেকে ঘেঁটে দেখবার ইচ্ছে ওকে যেন ব্যাকুল করে তোলে। অগত্যা জার্নালিজম অনার্স নিয়ে নিজের পড়াশোনা শেষ করবার পর রহস্যরেখা নামের একটি নতুন অনলাইন নিউজ প্ল্যাটফর্মে সদ্য কাজ শুরু করেছে সে। বালিগঞ্জে ওদের অফিস। এই নিউজ চ্যানেলটির কাজ হল যত অজানা রহস্য, ভৌতিক অভিজ্ঞতা, পরিত্যক্ত স্থান আর অন্ধবিশ্বাসের পেছনের সত্য কথাটা লুকোনো রয়েছে সেটাই খুঁজে বের করা। আর সারাদিন বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে রাহুলের। সারাদিন এই খবর ওই খবর কভার করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তাই সন্ধ্যের চায়ের পর্ব সেরে এসে রাহুল ওর ল্যাপটপটা খুলে বসেছে। ঘড়ির দিকে তাকিয়েও দেখল ঘড়িতে সবে 7টা বাজে, মানে বাড়ি যেতে এখনো প্রায় 1 ঘন্টা। রাহুল ঝটপট নিজের ইমেল চেক করল যদি কোনো নতুন খবর এসে থাকে, তবে ও দেখল নতুন কিছু তেমন আসেনি। অগত্যা নিউজ অফিসের ডেস্কে একটু আলগা করলো নিজেকে। আর সকাল থেকেই বেশ কয়েক জায়গায় ছুটতে হয়েছে ওকে, তাই এখন একটু ঝিমিয়ে নেওয়া সব থেকে ভালো অপশন ওর কাছে। ঠিক এমন সময় ওর ইমেলে একটা পপ আপ হলো। একটা নতুন মেল ঢুকেছে। রাহুল মাথা তুলে মেসেজটি কি বিষয় সেই দিকে তাকালো। ও দেখল প্রেরক অজ্ঞাত, বিষয় ছায়াবন। একবার দেখলেই সব বুঝবে। রাহুল সঙ্গে সঙ্গে মেল বক্সটা খুলে মেসেজে কি লেখা আছে সেটা পড়তে শুরু করল। বার্তা: দক্ষিণ দিনাজপুর জেলার শেষ প্রান্তে একটা জায়গা আছে, তার নাম ছায়াবন। সেখান থেকে প্রত্যেক রাতে এক নারীর বেদনা ভরা কান্নার শব্দ শোনা যায়। দিনের বেলাতেও ওই বনে নাকি গাছের ছায়া হাওয়ায় ভেসে চলে। সেই বনে এলাকার মানুষজন কেউ ভয়তে যায় না। একটু সাহস করে যারা গিয়েছিল তারা আর কেউ কোনোদিন ফিরে আসেনি। চাইলে খবরটির পিছনে কতটা সত্য লুকিয়ে রয়েছে সেটা খতিয়ে দেখতে পারে, কিন্তু সাবধান, সবটুকু সত্য জানতে নেই। একজন সাবধানকারী। রাহুল অভ্যস্ত এরকম নামহীন ইমেলে। এর আগেও এরম ইমেল ও অনেক পেয়েছে, তবে মানুষের দেওয়া সব তথ্য সত্যি হয় না। এরম অনেক ভুয়ো খবরের তদন্ততে গিয়ে রাহুল আগেও ঠকেছে। প্রায়ই লোকজন এমন গাঁজাখুরি গল্প পাঠায় ওকে, কিন্তু এবার যেন ব্যাপারটা অন্যরকম। এর আগে যে অজ্ঞাত ইমেলগুলো পেয়েছে ওটাই ওকে এতটা অস্থির করে, তবে এই বিষয়টা যেন সোজা ওর মনে গিয়ে লিখেছে। রাহুল ইমেলটা নিজের অফিস ইনচার্জকে দেখাতেই উনি চটজলদি ওকে সহ টিমকে
বেরিয়ে পড়তে বলেন ঘটনার সত্য জানার উদ্দেশ্যে। সেই দিন রাতে বাড়ি ফিরে ওর বান্ধবী মায়াকে ফোন করলো রাহুল। মাঝে মধ্যেই মায়াকে ওর সঙ্গে নিজের গবেষণায় সাথে নেয় রাহুল। মায়া একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ। মানুষকে দেখেই ও ধরে ফেলে তাদের কথার মধ্যে কতটা সত্য লুকোনো রয়েছে। তবে ভূত প্রেতের প্রতি ওরও কৌতূহল কিছু কম না। কিন্তু সবটার পরেও সে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্বাসী। যাই হোক, রাহুল তাকে ফোনে জানালো, শোনো, একটা ইমেল পেয়েছি। ছায়াবন বলে একটা জায়গা। এর আগে এমন কিছু মন কাড়া রহস্য আমি শুনেছি বলে আমার মনে নেই। ব্যাপারটা পড়েই কেমন গা ছমছম করছে। তবে হ্যাঁ, নামটা খুব সিনেম্যাটিক শোনাচ্ছে, তাই না? এই কোথায় বললি যেন জায়গাটা? আরে দক্ষিণ দিনাজপুরে। ওখানেই একটা ছোট্ট গ্রাম পথে ঢুকতে হবে এই জায়গাটায় পৌঁছাতে গেলে। অনেক বছর আগে কোনো একটা মেয়ে নাকি সেখানে আত্মহত্যা করেছিল। এই কনফার্ম করো কেসটা, আমরা যাচ্ছি কিন্তু। বাবা, ওরে বাউন্ডুলে মেয়ে, তুই কি কোনো বিষয়ে একটু ভয় পাস না রে? হুম, ভয় পাওয়ার জন্য তো ওদেরকে আগে বুঝতে হবে। আমি তো যাচ্ছি ব্যাপারটা বিশ্লেষণ করতে। তুই আর তোর বিশ্লেষণ দুটোই বোঝা মুশকিল। যাই হোক, সকালে তৈরি থাকিস। আমি ভাই আজ বড্ড টায়ার্ড, আমি শুতে গেলাম। গুড নাইট। মায়া কিছু বলে উঠবার আগেই রাহুল ফোনটা কেটে দিয়ে বিছানায় পিঠ ঠেকালো। আজ সারাদিন নানান বিষয়ে অনেক ধকল গেছে ওর, তাই বেশিক্ষণ বিছানায় আর আরামোরাও ওকে খেতে লাগলো না। খানিকক্ষণের মধ্যেই গভীর ঘুমের চাদর ওর সর্বাঙ্গকে আঁকলে নিল। পরের দিন ভোর 7টায় ওদের গাড়ি ছাড়ল। রাহুল, মায়া আর ওদের ক্যামেরাম্যান সুমন রওনা দিল দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে। গাড়িতে প্রায় 9 ঘন্টার রাস্তা, তাই ক্যামেরার ব্যাটারিতে বেশি জোর না দিয়ে পথের 1-2 ক্লিপস ওরা ফোনেই রেকর্ড করতে থাকে। তবে এই পথ যে ওদের কতটা বড় ধাক্কা দিতে চলেছে ওরা কেউ বুঝল না। ছায়াবন ওদের অপেক্ষা করছে। দিনাজপুর শহরে ওদের গাড়িটা এসে পৌঁছতে প্রায় 6টা বাজল। রাস্তায় দুপুরের খাওয়া দাওয়া পর্ব সারতে খানিকটা সময় লেগেছে, না হলে এখানে 4টের ভেতরে পৌঁছে যেত। ইমেলে পাঠানো অ্যাড্রেস অনুযায়ী মুখ্য পথ থেকে একটা পুরনো রাস্তা ধরে ছায়াবনের দিকে যেতে থাকলো ওরা। চারদিক এখন বেশ নির্জন হয়ে পড়েছে। সুমন মাঝে মধ্যেই ক্যামেরা চালু করছে, আশপাশের দৃশ্য ক্যামেরা বন্দি করে রাখছে। তবে রাহুল প্রথমেই ছায়াবনে ঢুকল না। ওদের প্রথম গন্তব্য হারুন কাকার বাড়ি। তিনি একসময় এই বন অঞ্চলের ফরেস্ট গার্ড ছিলেন। গাড়িটা হারুন কাকার বাড়ির সামনে এসে দাঁড়াতেই রাহুল, মায়া আর সুমন গাড়ি থেকে নেমে হারুন কাকার বাড়ির দিকে তাকালো। তবে বাড়িটিকে দেখে রাহুল মনে মনে ভাবতে থাকলো, একজন এক্স ফরেস্ট অফিসারের বাড়ির এমন অবস্থা। চারিদিকে বন জঙ্গল দিয়ে মোড়া 2তলা একটা পাকা বাড়ি।
তবে মেরামতের অভাবে অবস্থা খুবই ভয়ঙ্কর। এবার রাহুল বাড়িটার মুখ্য দরজার দিকে এগিয়ে কাঠের দরজায় টোকা দিল। তবে ভিতর থেকে কোনো সাড়া শব্দ রাহুলের কানে এলো না। ও সেখানেই দাঁড়িয়ে আরো 2-3 বার দরজায় টোকা দিতে এবার ভীষণ ধীরে ধীরে দরজা খুলে হারুন কাকা দাঁড়ালেন রাহুলের সামনে। রাহুল সহ বাকিরা দেখল একজন বছর 60-এর বুড়ো মানুষ ওদের সামনে এসে দাঁড়িয়েছে। তার পরনে লুঙ্গি আর জীর্ণ একটা স্যান্ডো গেঞ্জি। উনি চোখ দুটো পাকিয়ে রাহুলের মুখের দিকে তাকাতেই ওকে এক দেখায় যেন চিনে ফেললেন। মুখে হালকা হাসি নিয়ে উনি বলে উঠলেন, পত্রিকার ছেলেটি? হ্যাঁ কাকু, আমি রাহুল অধিকারী, আর ওরা আমার টিম, মায়া আর সুমন। ছায়া বোনের বিষয়ে কিছু জানতে চাই। ইমেল পেয়েছি কাল রাতে, তাই আজ সকাল সকাল বেরিয়ে এলাম। ও, তা কি তোমায় পাঠালো জানো ইমেলটা? না, তা তো জানি না কাকু। ভালো কথা, শোনো তবে ওখানে যেও না। ওই ছায়ার ডাক শুনলে কেউ আর ফিরে না। রাহুল মায়ার দিকে একবার মাথা ঘুরিয়ে তাকালো। মায়ার চোখে তখন উত্তেজনার ঝিলিক চকচক করছে। যাকে ভিতরে এসো, ভিতরে এসো। সব কথা বাইরে হয় না, ভিতরে এসো। বসো, একে একে বসো। ওনার কথায় সম্মতি জানিয়ে ওরা সবাই একে একে ছোট্ট দোচালা ঘরের ভেতরে এসে দাঁড়ায়। তারপর হারুন কাকা ওদের বসার জন্য কাঠের পিঁড়ি পেতে দিতেই রাহুল সহ বাকিরাও সেখানে বসে ঘরের চারপাশটা একবার ভালো করে তাকিয়ে দেখল। ঘরে তেমন কিছুই নেই। কিছু পুরনো বন দপ্তরের নোটিশ, কালো হয়ে যাওয়া দেওয়ালে টাঙানো কিছু ছবি, আর কাঠের তৈরি একটা বিশাল মানচিত্র। সবটাই যে আদিকালের পুরনো দেখেই বোঝা যাচ্ছে। হারুন কাকা ওদের সামনেই রাখা কাঠের তৈরি একটা চেয়ারে বসে সবটা একে একে বলতে শুরু করলেন। জানতে এসেছ যখন প্রথম থেকে বলি, আমার ফরেস্ট গার্ডের চাকরি শুরু হয়েছিল 1994 সালে। তখনও ছায়া বোনকে লোকে ভয় পেত, তবে এতটা নয়। ধীরে ধীরে যেন বনটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন। সবটাই কেমন বদলে গেছে। আমার এখনো মনে পড়ে 1998 সালে এক
রিপোর্ট এসেছিল আমার কাছে। গ্রামের একজন মেয়ে হারিয়ে গেছিল, হঠাৎ উধাও হয়ে গেছে বললেও চলে। তার নাম ছিল সুচেতনা। বয়স মোটে 20। ওর নাকি প্রেমিক ওকে ওই বনের ভিতরে ডেকে নিয়ে গেছিল। তারপর ছেড়ে চলে যায় সেখানেই। লোকের মুখে মুখে শোনা, ঠিক সেই দিন রাতেই ওই মেয়ে ছায়া বনে গলায় দড়ি দেয় একটা পুরনো শাল গাছের ডালে। তা সেই দিন ভারী রাত হয়েছিল। রাতে আমাদের ওই এলাকায় যাওয়া বারণ ছিল। জঙ্গলি সব জন্তু জানোয়ারদের ঘাঁটি ওই বন, যারা বন্দুকের গুলিকেও ভয় পায় না। তা আমি পরদিন গিয়ে তার লাশ নামাতে সাহায্য করেছিলাম, কিন্তু একটা বিষয় যেন আজও আমার চোখের সামনে ভাসে। ওই মেয়েটির 2 চক্ষু অসম্ভব লাল, সেই লাল যেন ভাষায় বর্ণনা করা যায় না। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যেন সেই রাতেই কোনো বিভীষিকার সামনে পড়েছিল সেই বাচ্চা মেয়েটি। হ্যাঁ, ভীষণ ভয়ঙ্কর। ঘর নিস্তব্ধ। মায়া গম্ভীর গলায় হারুন কাকাকে প্রশ্ন করল, আচ্ছা কাকু, আপনি তো এই ফরেস্টে অনেক দিন চাকরি করছেন, তা ওই মেয়েটিকে ছাড়া এমন কোনো ছায়া কোনোদিন দেখেছিলেন কখনো? মানে যেটায় আপনি ভয় পেয়েছেন? হঠাৎ হারুন কাকার গলা কেঁপে উঠল। ওনার চোখে এক অজানা আতঙ্কের রেশ ফুটে উঠেছে এইবার। কম্পিত গলায় উনি বললেন, সেই রাতের পর বহুবার দেখেছি। মেয়েটির ঘটনার পর থেকে রাতে একবার করে টহল দিতে যেতাম ওই বনে। একদিন মাঝরাতে টহল দেওয়ার সময় দেখেছিলাম একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে সেই পুরনো শাল গাছের পাশে। তবে সেই সময় হঠাৎ ভীষণ জোরে হাওয়া ওঠে, পাতার শব্দে তার গলা চেপে পড়ে যায়। কিন্তু কিন্তু আমি স্পষ্ট শুনেছিলাম নীলা কণ্ঠের কাতর কান্নার স্বর।
নিজের দুই চোখে বিশ্বাস হয়নি প্রথম দিন। তাই তাই পরের দিন বাড়ি এক সহকর্মীকে সাথে নিয়ে গেছিলাম। সেও মাঝরাতে একই শব্দ শুনে দাঁড়িয়ে গেছিল সেখানে। আমি বুঝেছিলাম খুব ভয় পেয়েছে সে। সেদিন রাতটা সে যা হোক করে কাটিয়েছিল আমার সাথে। তবে পরদিনই সে চাকরি ছেড়ে দিল। এতক্ষণ রাহুল শান্ত হয়ে বসে হারুন কাকার এক একটা কথা শুনছিল। তবে এবার ও পকেট থেকে ফোনটা বের করে ফোনের রেকর্ডিংটা শুরু করলো। মায়া রাহুলকে দেখে হাতে প্যাডটা বের করে লিখে রাখতে শুরু করলো ঘটনাগুলো। তারপর কি হলো কাকু? তারপর থেকে সরকার ওই অঞ্চল বন্ধ ঘোষণা করলো। বন দপ্তরের অনুমতি ছাড়া কেউ সেখানে যেতে পারে না। কিন্তু মাঝে কিছু পর্যটক সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করেছিল। শোনা যায় তারা আর কেউ ফিরে আসেনি। কাকা, এই বনটার নাম মানে মানে ছায়া বন নামটা কি আগে থেকেই ছিল ওই জায়গার? না, আগে এই জায়গার নাম ছিল ধবল বন। তবে সুচেতনার মৃত্যুর পর থেকেই ওই জায়গার নাম পাল্টে যায়। লোকে বলতে থাকে ওর ছায়া ঘুরে বেড়ায় ওই বনের ভিতর। কেউ কেউ বলে ওর আত্মা শান্তি পায়নি। তখন থেকেই ওই জায়গার নাম পড়ে ছায়া বন। ঠিক এমন সময় হঠাৎ ওদের পিছন থেকে ক্যামেরা হাতে নিয়ে সুমন আতঙ্ক ভরা কণ্ঠে চেঁচিয়ে ওঠে। তারপর ওদের জানায়, ভাই, বাইরে বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে, আমি স্পষ্ট দেখতে পেলাম। সুমনের এমন কথা শুনে ওরা সবাই হুড়মুড় করে বারান্দায় ছুটে এলো। আর এসে দেখলো একটা ছোট বাচ্চা মেয়ে, বয়স 10 কি 11 হবে। তার চুল এলোমেলো, চোখে কেমন একটা শূন্য দৃষ্টি। মেয়েটি মায়ের দিকে হাত বাড়িয়ে হঠাৎ বলল, তোমরা কি ছায়াবন যাচ্ছ? ওকে বলো না গো, আমি আবার যাব ওর কাছে। আর আর যদি আমার নাম জানতে চায়, বলো হিয়া বলেছে। রাহুল ও মায়া বিস্ময়ের চোখে তাকিয়ে থাকলো সেই বাচ্চা মেয়েটির খিলখিলে হাসিটার দিকে। ওরা বুঝতে পারল না এই মেয়েটি আসলে কে, আর মেয়েটি কাকেই বা বলছে কথাগুলো। তাহলে কি ছায়া বনে ওর কোনো চেনা পরিচিত ব্যক্তি থাকে?
রাহুল, মায়া ও সুমন থমকে দাঁড়িয়ে রইল সেই মেয়েটিকে দেখে। এবার মায়া আরো ভালো করে মেয়েটির দিকে নিজের তীক্ষ্ণ নজর ফেলে দেখল। তবে মেয়েটির দুটো চোখ ছাড়া তেমন কোনো আশ্চর্যের বিষয় মায়া পেল না। বাকি বাচ্চাদের মতো তারও ছোট্ট মুখ, পাতলা গড়ন, তবে চোখে গভীর এক শূন্যতা, যেন কোন অতল থেকে তাকিয়ে আছে বাচ্চাটি ওদের দিকে। এবার রাহুল মনে সাহস জোগাড় করে এগিয়ে যায় সেই বাচ্চাটির দিকে। তারপর হাঁটু গেড়ে ওর সামনে বসে জিজ্ঞেস করে ওকে, তুমি কোথা থেকে এসেছো? কোথায় বাড়ি তোমার? আমি এখানেই থাকি। আজ সকালে আমি যখন ছায়া দিদির কাছে গেছিলাম, ছায়া দিদি আমায় বলল তোমাদের নতুন বন্ধুরা আসছে। আমি তাই তোমাদের দেখতে এলাম। মায়া কুঁচকে তাকালো বাচ্চাটির দিকে। এই বাচ্চাটি যে কি বলছে ও কিছুই বুঝতে পারছে না। আর বন্ধু, এই বন্ধুটা কারা? আর এই ছায়া দিদি বা জানলো কিভাবে ওদের ব্যাপারে? মায়া হঠাৎ বাচ্চাটিকে জিজ্ঞেস করে, ছায়া দিদি মানে কে এই ছায়া দিদি? আর তোমায় সে কিভাবেই বা বললো আমাদের বিষয়ে? কোথায় সেই ছায়া দিদি এখন? ওই বনের ভিতরে একটা গাছ আছে, সেখানে মাঝে মাঝে দিদি বসে থাকে। আমি গেলে আমায় অনেক গল্প বলে। দিদির কাছে গল্প শুনতে আমার খুব ভালো লাগে। মায়া সঙ্গে সঙ্গে পকেট থেকে নোটপ্যাডটা বের করে কিছু একটা লিখে রাখলো সেখানে। আসলেই সবটা কি মানুষের দৃষ্টিভ্রম, না অতি প্রাকৃত কোনো যোগাযোগ? হিয়া আবার রাহুলকে বলে উঠল, আমি চলি গো, মা হয়তো সকাল থেকে খুঁজছে আমায়। এই কথাটা বলেই হিয়া ওদের সামনে থেকে চলে গেল। সবাই শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই মেয়েটির দিকে। তবে বাচ্চাটি একটু দূরে গিয়ে অন্ধকারের ভিতরে যেন কোথায় হারিয়ে গেল। বাচ্চাটির যাওয়ার পর ওরা সবাই একে একে আবার ঘরে ঢুকে এলো। সেই রাতে খাওয়া দাওয়া পর্ব সেরে নেওয়ার পর ওরা ঠিক করে আগামীকাল সকালে ছায়াবনের দিকে রওনা দেবে সবাই। যে জায়গার বিষয় সবার মুখে এতবার শুনছে, সেই জায়গাটিকে দেখার জন্য মায়া ব্যাকুল হয়ে উঠল। সেই দিন রাতে হারুন কাকার বাড়ির পাশের গেস্ট রুমে ওরা সবাই থেকে গেল। রাত প্রায় 2টো। টিমের বাকি সবাই ভাত ঘুম দিলেও রাহুল আতশোয়া হয়ে বসেছিল। যেখান সেখান ওর ঘুম তেমন আসে না, তাই বসে থেকে ঝিঝি পোকার মধুর স্বর শুনছিল। আশেপাশে জনমানব শূন্য থাকার কারণে এখানে মানুষের কোলাহলের কোনো ব্যাপার নেই। এই জঙ্গলের মাঝে এমন একটা শান্তিপূর্ণ এলাকায় কেই না থাকতে চায়। ঠিক এমন সময় এক অদ্ভুত শব্দে রাহুলের যেন টনক নড়ে উঠল।
ও ভালো করে শোনার চেষ্টা করলো ওটা আসলে কিসের শব্দ। কিছুক্ষণ পরও বুঝলো কেউ যেন গভীর কাতরে কেঁদে চলেছে। রাহুল সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে বাকিদের দিকে তাকালো। ওরা সবাই ভীষণ ক্লান্তিতে ঘুমোচ্ছে, তাই ও কাউকে বিরক্ত না করে সেখান থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে জানলার কাছে গিয়ে বাইরে নজর ফেলল। বাইরে তেমন কোনো আলোর ব্যবস্থা নেই, তবে চাঁদের হালকা আলোয় একটা গাছের পাশে চোখ পড়তেই রাহুল ভীষণ চমকে উঠল। ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। ও দেখল একটা ছায়া মতো অবয়ব তোমার মতো ঘুরছে একটা পুরনো গাছের চারিদিকে। এবার হঠাৎ রাহুলের যেন মনে হলো কেউ একজন কানে ফিস ফিস করে ওকে বলছে, রাহুল, আমার কাহিনীটা জানো? তোমাকে যে জানতেই হবে। আমি অপেক্ষা করছি, জানো? রাহুল সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকালো, তবে সেখানে কেউ নেই। ফের জানলার বাইরে দেখলো, তবে ওখানেও সেই ঘূর্ণি পাকের মতো ধোঁয়া হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এমন দৃশ্য চোখের সামনে দেখে রাহুলের পুরো শরীর দরদর করে ঘামতে শুরু করলো। ওর হাত পা থরথর করে কাঁপছে। ও ধীরে ধীরে বিছানায় ফিরে এসে আবার নিজ স্থানে বসে পড়ল। তবে ও ঠিক করলো এই রাতের ঘটনা ও কিছু বলবে না কাউকে। শুধু নিজের পকেট থেকে নোটপ্যাডটা বের করে ও লিখে রাখলো সবটুকু। সে এসেছিল। সকালের আলোয় রাহুল নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো সবার সামনে। যদিও রাতের অভিজ্ঞতা ওর মনে যেন গেঁথে গেছে। মায়া রাহুলের মুখ দেখে কিছু একটা বুঝতে পেরেও কিছু বলল না ওকে। সবাই ঝটাপট প্রস্তুতি নিল ছায়াবনে যাওয়ার জন্য। হালকা খাবার, জল, ক্যামেরা, নোটবুক আর সাথে একটা টর্চ, সবকিছু ব্যাগের ভিতরে নিয়ে ওরা তৈরি হয়ে গেল। তবে ওদের বেরোনোর ঠিক আগের মুহূর্তে হারুন কাকা এসে ওদের বললেন, দুপুরের আগেই ফিরতে চেষ্টা করো। সন্ধ্যার পর ওই বনের বাতাস বদলে যায়, একেবারে বদলে যায়। হারুন কাকার কথায় সম্মতি জানিয়ে ওরা রওনা দিল ছায়াবনের উদ্দেশ্যে। কিন্তু ওরা বুঝল না কোথা থেকে যেন হিয়া এসে ওদের পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে। মায়া তাকে হঠাৎ দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তবে রাহুল তার দিকে তাকিয়ে
তাকে আর চোখে জিজ্ঞেস করলো, তুমি এমন সকাল সকাল আমাদের পাশে কোত্থেকে এলে? আর তুমি জানলেও বা কি করে আমরা ছায়া বনে যাচ্ছি? তোমাদের দেখাবো বলে এসেছি গো, ছায়া দিদি কোথায় থাকে আর তোমাদের খবর ছায়া দিদির কাছে সবটা আছে। মায়া চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। তারপর ওকে জিজ্ঞেস করলো, তুমি একা একা বনে যাও, ভয় করো না? আমি তো একা নই, ছায়া দিদি সব সময় আমার সঙ্গে থাকে। রাহুল ও মায়া একে অপরের দিকে তাকালো। সুমন ক্যামেরা চালু করে ওদের সামনে হাঁটতে থাকলো। বনের পথটা বড়ই ছোট, তবে গাছগুলো এতটা ঘন যে আলো ঢুকতে পারছে না ঠিক মতো। প্রায় 1 ঘন্টা এপার ওপার হাঁটার পর হিয়া থেমে গিয়ে একটা গাছের দিকে হাত দেখিয়ে বলল, এই গাছটা, এইখানেই দিদি থাকে। ওরা সবাই গাছটার দিকে তাকিয়ে দেখল। একটা পুরনো শাল গাছ, যার উপরের ডালে দড়ির চিহ্ন আজও রয়ে গেছে। রাহুল লক্ষ্য করল গাছের গুড়ির নিচের মাটিটা কেমন যেন একটু খোঁড়া মতো রয়েছে, যেন কেউ সেখানে বসে খুব আক্রোশে মাটিটা খুঁড়ে। হঠাৎ মায়ার নাকে একটা ভোঁতা তবে অনেক পুরনো আতরের গন্ধ এলো। ও চোখ বন্ধ করে কিছু অনুভব করার চেষ্টা করল। ঠিক সেই সময় রাহুল আতঙ্কিত গলায় সবাইকে ইঙ্গিত করে বলল, তোরা কি শব্দটা শুনতে পাচ্ছিস? একটু শান্ত হয়ে শোনার চেষ্টা করে দেখ তো। দূর থেকে ভেসে আসছে একটা কান্নার শব্দ। সেটা শুনে ওরা সবাই সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। ওদের কারোর শরীরে যেন একটু শক্তি নেই। সেই কান্নার শব্দ ধীরে ধীরে যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। সবার মাঝে দাঁড়িয়ে হিয়া হঠাৎ গাছের দিকে তাকিয়ে, দিদি, আমি এসেছি, ওরাও আমার সাথে এসেছে। তুমি কি কথা বলবে বলেছিলে? এবার বলো। ওরা সবাই ভীষণ স্তব্ধ। হঠাৎ ওদের মাথার উপরের গাছের ডালটা যেন দুলে উঠল, অথচ একটুও বাতাস নেই। পাতাগুলো কেমন ফিসফিস করে উঠল ওদের দেখে। ঠিক সেই সময় সুমনের ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে গেল। সুমন সঙ্গে সঙ্গে আবার ক্যামেরাটা চালু করতে গিয়ে ভীষণ ভয়ে কাঁপতে শুরু করলো। তারপর বাকিদের দিকে ইঙ্গিত করে বলল, কিন্তু ব্যাটারি তো ফুল চাচ্ছিল রে, এরকম বন্ধ হয়ে যাওয়ার তো কথা নয়। রাহুল, অনেক হয়েছে, চলো আমরা এবার ফিরে যাই। এই জায়গাটা
বড্ড বদ্ধ। আহ, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে এখানে। চলো চলো, প্লিজ চলো। রাহুল হিয়ার দিকে ঘুরে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই গাছের গুড়ির দিকে ওর চোখ পড়তেই কিছু একটা ওর নজরে পড়ল। ধীর পায়ে সেটার দিকে এগিয়ে গেল রাহুল। আসলে সেটা কি দেখার জন্য রাহুল আশেপাশের মাটিটা সরিয়ে সেটাকে হাতে তুলতে বুঝল একটা আধপোছা রুমাল, যার এক কোণে হালকা সুতোর কাজ করা আছে। এত বছর রুমালটা এখানে পড়ে থাকার জন্য লেখাটা অস্পষ্ট হয়ে গেছে। তাও ভালোভাবে নজর দিয়ে রাহুল দেখল সুচেতনা। সেই রুমালটা হাতে তুলে নেওয়ার পর থেকেই একটা অদ্ভুত অস্বস্তি বোধ করছিল রাহুল। তার হাতে যেন একটা ঠান্ডা অনুভূতি লেগে রয়েছে। মায়ার সঙ্গে সঙ্গে ওকে উদ্দেশ্য করে বলল, রাহুল, রুমালটা তুমি ব্যাগে রাখো, স্পর্শ কম করো। এটা হয়তো কোনো অতীত স্মৃতির বাহক। এমন কিছুতেই আত্মিক শক্তি জড়িয়ে থাকে। রাহুল আর বেশি কথা না বাড়িয়ে রুমালটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখল। হয়তো কোনো ক্লু পাওয়া যাবে এই আশায়। ওরা ছায়াবনে আর বেশি সময় নষ্ট না করে গেস্ট হাউসের উদ্দেশ্যে ফিরতে শুরু করলো। ফিরতি পথটা ছিল একদম নিস্তব্ধ। তবে মায়া লক্ষ্য করে হিয়া অদ্ভুত রকম চুপচাপ, চোখের পলকটুকুও যেন ফেলছে না। রাহুল কয়েকবার ওর সাথে কথা বলার চেষ্টা করলেও ও কোনো উত্তর দিল না। গেস্ট হাউসে ওরা ফিরে আসার পর হারুন কাকা ওদের দেখে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে উনি বললেন, ভাগ্যবান। বনের ভেতরে বাতাস খুব ভারী ছিল। তোমরা খুব ভাগ্যবান। হারুন কাকার এই কথা শুনে মায়া মৃদু গলায় বলল, কাকু, সুচেতনার কোনো আত্মীয় স্বজন কি বেঁচে আছেন এখনো? আরে মা, তবে এক সময় ওর মা ছিল, কিন্তু গ্রামবাসীদের মুখে শুনেছিলাম উনি পাগল হয়ে গিয়েছিলেন। এই বছর 5 আগে দেহ রেখেছেন উনি। তখন থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করে সুচেতনার আত্মা আর ওর মায়ের পাগলামি মিশে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেখানে। সেদিন রাতে ওদের মাঝে আর তেমন কোনো কথা হলো না। সবাই নিজের মতো খাওয়া দাওয়া পর্ব সেরে নিয়ে যে যার মতো শুতে গেল। রাহুল, মায়া আর সুমন সবাই নিজ জায়গায় রাতের খাওয়া শেষে বিশ্রাম নিচ্ছে।
তবে হিয়া তখনও ওদের ঘরের আশেপাশেই ঘুরতে থাকলো। রাত প্রায় 3টে। সুমন ওয়াশরুম যাওয়ার জন্য বিছানা ছাড়ে। তারপর ঘুম চোখে দরজার পাশে এসে অর্ধেক দরজা খুলে দাঁড়াতেই দরজার ফাঁক দিয়ে দেখতে পায় হিয়া উঠোনে দাঁড়িয়ে আছে। তার সর্বস্ব মুখখানি আকাশের দিকে চেয়ে রয়েছে, আর কি যেন একটা বলছে। তবে ওর গলার স্বর যেন পুরো পাল্টে গেছে। এটা কোনো বাচ্চার আওয়াজ না। হিয়া যে স্বরে এখন কথা বলছে সেটা অনেক বেশি গভীর এবং ভারী। তোমরা কি আমার কথা জানতে চাও? বলো, জানতে চাও? আমার মৃত্যু যেমন নিঃশব্দ হয়েছিল, তেমনি তোমাদেরও হবে। একে একে তোমাদের সবার হবে। সুমন সঙ্গে সঙ্গে ভীষণ আতঙ্কে চেঁচিয়ে উঠে সবাইকে ডাকলো। তৎক্ষণাৎ ওর পিছন থেকে রাহুল ছুটে এলো, আর রাহুলের পিছনেই মায়া। ওরা এসে দেখে হিয়া তখন মাটিতে বসে কাঁপছে, ওর চোখ বন্ধ। মায়া ওর কাছে ছুটে গিয়ে হিয়ার মাথাটা নিজের কোলে তুলে নিল। তারপর ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল, হিয়া, তুমি যদি আমাকে শুনতে পাও, চোখ খোলো। কি হয়েছে তোমার? বলো আমাদের। কিছুক্ষণ পর হিয়া হঠাৎ কাঁপতে কাঁপতে চোখ খুলল। মায়া দেখল ওর একটা চোখ কালো আর একটা লালচে মতো। এইবার ওর ঠোঁট একটা ফাঁকা হাসিতে কেঁপে উঠল। তারপর কম্পিত গলায় হিয়া বলল, আমি শুধু হিয়া নই, আমি সুচেতনা। ওদের আশপাশের বাতাস কেমন যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠল। ঘরটা ভীষণ ঠান্ডা, তবে গাছের একটাও পাতা নড়ছে না। বারান্দায় জ্বলতে থাকা ছোট বাল্বটা হঠাৎ টিমটিম করে জ্বলতে লাগলো। হিয়ার কথাগুলো শুনে রাহুলের মাথায় যেন বাজ পড়ল। ছায়া এখন হিয়ার শরীরে। পুরো ঘর নিস্তব্ধ, বাইরে কোনো হাওয়া নেই, শব্দ নেই। শুধু হিয়া মাটিতে বসে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। এবার রাহুল হিয়ার দিকে এগিয়ে এসে ওকে ফিস ফিস করে বলল, হিয়া, তুমি কি মজা করছো আমাদের সাথে? তুমি কি সত্যি সুচেতনা? হিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর এমন ভাবে কথা বলা শুরু করলো যেন বহু বছর জমে থাকা কোনো গভীর কান্না আজ বেরিয়ে আসতে চাইছে। আমার নাম ছিল সুচেতনা। আমি গান গাইতাম। গ্রামের উত্তর প্রান্তে আমার বাড়ি ছিল। বাড়ির সামনে আমাদের মাঠ জোড়া বাগান। সেখানেই আমি
আমার মা থাকতাম। বাবা অনেক বছর আগে গত হয়েছিলেন। আমার পরিবার, আমার ভালোবাসা সবটাই বলতে ওই একজন ছিল, আমার মা। তবে একদিন শহর থেকে এক যুবক এসেছিল, রিতম। সে ছবি তুলতো, খুব ভালো কথা বলতো আমার সাথে। আমি একবারও বুঝতে পারিনি কত বড় মিথ্যে অভিনয়ের নাটক সে আমার সাথে করেছিল। সে আমায় বলেছিল আমাকে নিয়ে শহর যাবে, বিয়ে করবে, আমাদের সুন্দর একটা সংসার হবে। বলেছিল ও ভালোবাসে আমায়, আর আমিও পাগলের মতো ছুটেছিলাম তার পিছনে। একবারও বুঝতে পারিনি সবটাই একটা মিথ্যে ছিল, মিথ্যে ছলনা। একদিন আমাকে সে ডেকে নিয়ে এলো এই শাল গাছটার নিচে, আর ওর সঙ্গে ছিল ওর আরো দুজন বন্ধু। তারা সবাই আমায় জানোয়ারের মতো ছিন্ন ভিন্ন করে দিল আমার শরীরটাকে। আমার শরীরটার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি অনেক চেঁচিয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি আমার ডাক। কেউ না। শেষে ওরা আমার গলা চেপে ধরল, আমাকে মেরে ফেলল, তারপর এইখানেই ফেলে চলে গেল, যেন আমি কিছুই না। গ্রামের সবাই বলল আমি নাকি আত্মহত্যা করেছি, কিন্তু আমি জানি আমি নিজের ইচ্ছায় মরিনি, আমাকে মারা হয়েছে, শেষ করা হয়েছিল তিলে তিলে আমাকে। তবে এবার আমি ফিরে এসেছি। কোথায় আমার তাকে চাই। এতটুকু বলেই হিয়া জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মায়া আবার ছুটে গিয়ে দ্রুত ওর পালস দেখল। হিয়া বেঁচে আছে। হারুন কাকা এসে মায়ার হাতে এক গ্লাস জল এনে দিল। মায়া সেই জলটা হিয়ার চোখে মুখে ছিটিয়ে দিতেই কিছুক্ষণ পর হিয়ার চোখ খুলে বসল। তবে ওর কিছুই মনে নেই। রাহুল ও মায়া গভীর চিন্তায় পড়ে গেল। ওরা যে কি বলবে বুঝে উঠতে পারছে না। শেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাহুল বলল, মনে হচ্ছে একটা অস্থায়ী ভর করা ছায়া কখনো কখনো হিয়ার শরীর ব্যবহার করছে নিজের সত্য প্রকাশের জন্য। আমরা যেহেতু ব্যাপারটার অনুসন্ধানে নেমেছি, তাই ছায়া আমাদের সাহায্য করতে চায়। তবে ওর সাহায্যের আসল কারণটা হলো প্রতিশোধ। তাই সে আমাদের সাহায্যে রিতমকে খুঁজতে চায়। মায়ার পাশে রাহুল ভীষণ শান্ত চোখে আকাশের দিকে তাকিয়েছিল। পরদিন সকালে দিনাজপুর শহরের পুরনো থানা আর রেকর্ড অফিসে খোঁজ নিতে শুরু করলো রাহুল ও মায়া। বেশ কয়েক ঘন্টা তদন্ত চালানোর পর ওরা পেল 1998 সালের জুন মাসে সুচেতনা মল্লিকের মৃত্যুর তদন্তে সন্দেহজনক হিসেবে 3 জনের নাম ছিল: রিতম দে, অভিজিৎ সরকার ও
রাহুল গাঙ্গুলি। তবে উপযুক্ত প্রমাণের অভাবে পুলিশ কেসটি বাধ্য হয়ে বন্ধ করে দেয়। রাহুল অবাক নজরে মায়ার দিকে তাকালো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মানে ও সত্যি খুন হয়েছিল, আর সেই খুনিরা আজও বেঁচে আছে। খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে ওরা আজও। ঠিক আছে, এবার ব্যাপারটা আমি দেখব। 1998 সালের জুন মাসে সুচেতনা সেই দিন রাতে গেস্ট হাউস ফিরে আসার পর রাহুল ও মায়া কাউকে তেমন কিছু জানালো না। খাওয়া দাওয়া পর্ব সেরে নিয়ে ওরা সবাই শুতে গেল। রাতের বেলায় বাইরে ঝিঝি পোকার ডাক ক্রমশ গভীর হয়ে উঠেছে। বাকি দিনের মতো আজও রাহুল আধশোয়া হয়ে বসে আছে। ওর পাশে মায়া আর সুমন গভীর ঘুমে আচ্ছন্ন। তবে মায়া ঘুমের ভিতর অদ্ভুতভাবে ভীষণ অস্থির হয়ে উঠেছে। ওর যেন নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তবে রাহুল আর সুমনের নজর ওর এমন অবস্থার উপর পড়ল না। গভীর ঘুমের ভিতর মায়া দেখছে মায়া একটা অন্ধকার বনের মাঝে দাঁড়িয়ে আছে। ও ভীষণ পরিমাণে চেঁচাচ্ছে, কেউ আছেন এখানে? শুনতে পাচ্ছেন আমার কথা? রাহুল, সুমন, শুনতে পাচ্ছ? তবে এত অন্ধকারে ওর নজরে কেউ পড়ল না। একটু সামনের দিকে এগিয়ে মায়ার চোখে পড়ল ঠিক বনের মাঝ বরাবর একজন মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুল খোলা, তবে মায়া ওর মুখ দেখতে পেল না। এবার মায়া এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। মেয়েটির পিছনে দাঁড়িয়ে মায়া বলল, শুনছো? তুমি কি আমায় সাহায্য করবে? আসলে আমি এখানে হারিয়ে গেছি, পথ খুঁজে পাচ্ছি না। আমায় বেরোতে সাহায্য করো। তবে সেই মেয়েটি কোনো জবাব দিল না। মায়ার দিকে পিঠ করে সে তখনও শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। মায়া আবার বলল, শুনতে পাচ্ছ? কিছু বলছো না কেন তুমি? হঠাৎ অন্ধকারের ভিতর থেকে একটা কণ্ঠস্বর মায়ার কানে ভেসে এলো। এইবার কেউ যেন চাপা স্বরে ওকে বলছে, ওকে খুঁজে দাও, নয়তো তোমাদের কারোর রেহাই নেই। কারোর না, এখান থেকে আমি কাউকে যেতে দেব না, কাউকে না। মায়া এমন কথা শুনে হঠাৎ ভীষণ চমকে উঠল। সঙ্গে সঙ্গে একটা গাছের গুঁড়িতে পা আটকে ও মাটিতে পড়ে গেল।
ভীষণ কাতরে মায়া চেঁচাচ্ছে। এবার সেই মেয়েটি মায়ের দিকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতেই ভীষণ ভয়ে মায়া চোখ খুলে উঠে বসল। ওকে দেখে সুমন আর রাহুল হকচকিয়ে গেল। সঙ্গে সঙ্গে রাহুল জিজ্ঞেস করল, কি 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 হয়েছে মায়া? এমন করে উঠলে কেন তুমি? কি হয়েছে বলো আমাকে। এই এই সুমন, শুয়ে থাকিস না, জলদি যা জল নিয়ে আয়। না, জল লাগবে না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, শুধু একটা বাজে স্বপ্ন। আচ্ছা বাবা, ভয় পাইয়ে দিলে তো। তুমি এমন ভাবে উঠলে আমরা চমকে গিয়েছিলাম। পরের দিন সকালে আবার দিনাজপুরের পুলিশ রেকর্ড ভালো করে ঘেঁটে দেখতে থাকলো ওরা। ঠিক এমন সময় মায়ার নজর পড়ল একটা অনেক পুরনো রিপোর্টের ওপর। মায়া ফাইল থেকে সেই কাগজটা বের করে কাগজ থেকে ধুলো ঝেড়ে নিয়ে পড়তে শুরু করলো। রিতমের শেষ পরিচয় দেওয়া রয়েছে সেখানে। কাগজটাতে লেখা রয়েছে, রিতম কলকাতায় গিয়ে একজন ইভেন্ট ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেছিল। এরপর বহু বছর কেটে গেছে, কোনো স্থায়ী ঠিকানা নেই তার। আজ এখানে তো কাল ওখানে। এটা পড়ার পর রাহুল মায়ার পাশে দাঁড়িয়ে সেই রিপোর্টটা দেখে মায়াকে বলল, এই ছেলেটাকে খুঁজে বের করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে আমাদের জন্য। হ্যাঁ, কলকাতা তো আর ছোট কোনো শহর না। ছোট হোক কিংবা বড়, আমি রিতমকে খুঁজে বের করব। এই কথাটা বলেই মায়া হুড়মুড় করে দিনাজপুর থানা থেকে বেরিয়ে গেল। সেই রাতে মায়ার ঘুম এলো না। সে চুপচাপ বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মায়াকে এমন শান্ত দেখে রাহুল উঠে গিয়ে মায়ার পাশে দাঁড়ায়। তারপর ওর কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে? এত শান্ত দেখাচ্ছে তোমায়? এমনি সময় তো সারাক্ষণ লিখতে থাকো। আজ আজ তোমার নোটপ্যাড কই গেল? হ্যাঁ, তবে রাহুলের কথায় মায়ার যেন কোনো ভ্রুক্ষেপ নেই। সে বাইরের দিকে তাকিয়ে নিজের দুই চোখ খুলে পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখে কোনো ভাব রাহুল লক্ষ্য করল না। মায়া, কি হয়েছে তোমার? বলো আমায়। হঠাৎ মায়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকালো। রাহুল মায়ার দুই চোখের দিকে তাকাতেই ভীষণ ভয়ে চমকে উঠল। রাহুল যে মায়াকে এতদিন ধরে চেনে, তার নজর এত গভীর না।
রাহুল বুঝল যেন এক অতল সাগর মায়ার দুই নজরে ঢেউ খেলছে এখন, যার কোনো কিনারা নেই, কুল নেই, জীবনের কোনো ইচ্ছে নেই। আছে শুধু প্রতিহিংসা আর ঘৃণা। হঠাৎ চাপা স্বরে মায়া বলে উঠল, তুমি কি জানো, গলায় দড়ি দিলে সবচেয়ে বেশি ব্যথা লাগে নিঃশ্বাস বন্ধ হওয়ার সময়? আর কেউ যদি তোমার মুখ চেপে ধরে রাখে, তখন কান্নাটাও বের হয় না। আমি তো কিছুই চাইনি, শুধু কাঁদতে চেয়েছিলাম। কষ্টে, যন্ত্রণায় কাঁদতে চেয়েছিলাম। রাহুল নিজের পেছনে এক ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করলো এবার। সেই বাতাস ভীষণ ঠান্ডা। ও সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখল, তবে সেখানে কেউ নেই। এবার রাহুল বুঝল ছায়া এবার মায়ার ভেতরে ঢুকেছে। ছায়া, এমন করো না, এমন করো না ছায়া। আমরা তো তোমার জন্যই কাজ করছি। তুমি বলেছো রিতমকে তোমার সামনে নিয়ে আসতে, আমরা তো সেটাই করছি। আমরা রিতমকে তোমার সামনে নিয়ে আসবো। একটু ধৈর্য ধরো, ওকে ছেড়ে দাও, এখন ছেড়ে দাও ওকে ছায়া। মায়ার চোখে এইবার জল গড়িয়ে পড়ল। ওর শরীরটা হঠাৎ কেঁপে উঠল। সেই মুহূর্তেই মায়া মাটিতে বসে পড়ল আর স্বাভাবিক কণ্ঠে রাহুলকে জিজ্ঞেস করল, কি হলো? আমি এখানে এলাম কিভাবে? রাহুল এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ও বুঝল ছায়া এখন আর মায়ার শরীরে নেই। এবার রাহুল মায়ের কাছে বসে মায়ার দুটো হাত ধরে আর কোনো কথা ওর থেকে গোপন না করে শান্ত গলায় সবটা বলল। তবে রাহুল বুঝল ওর কাছে সময় বড্ড কম। ছায়া যে কোনো সময় আবার মায়াকে বশ করতে পারে। মায়া, রাহুল আর সুমন হারুন কাকার সামনে বসে আছে। আজ রাত কারোর চোখে আর ঘুম এলো না। ওরা বুঝে উঠতে পারছে না ওদের ঠিক কি করা উচিত, কিভাবে রিতমকে সামনে আনা যায় সুচেতনার। ইতিমধ্যেই মায়া বলে উঠল, আমাদের এখন একজন লোকাল ইতিহাসবিদ বা তথ্যসূত্র দরকার, এমন কেউ যে এই এলাকার অতীত জানে। হারুন কাকা মায়ার দিকে তাকিয়ে বললেন, এলাকায় তুমি কোনো ইতিহাসবিদ পাবে না, তবে একজনকে ডাকা যায়। কমলনাথ তান্ত্রিক। উনি এখানকার সব ঘটনা জানেন। সব
থেকে পুরনো মানুষ, মৃত্যু আর আত্মা ওনার চোখে নরক দেখতে পায়। তবে কাকা, ওনাকে পাবো কোথায় আমরা? আমরা জানিই তো না উনি আসলে থাকেন কোথায়। আমি জানি, আমি সবটা জানি। শোনো তবে, এই গ্রাম থেকে 15 কিলোমিটার গেলে একটা পুরনো শ্মশান পড়বে। এখানকার 10টা গ্রাম ওই শ্মশানে নিজেদের দাহ কাজ সারে। শুনেছিলাম তিলিয়াতলা গ্রাম থেকে অনেক কিছু বছর আগে ওখানে এসে থেকে গেছেন। ওনার কাছে যাও, আমাদের সাহায্য একমাত্র উনি করতে পারেন। পরদিন সন্ধ্যাবেলায় রাহুল ও মায়া রওনা দিল কোমলনাথ তান্ত্রিকের খোঁজে। ওরা জানে হারুন কাকার বলা তথ্য ভুল হতে পারে না। তবে সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হওয়ার কারণে মাটির রাস্তা কাদা হয়ে আছে। ওদের হেঁটে যেতেও ভীষণ অসুবিধা হচ্ছে। কিন্তু ওদের সামনে অন্য আর কোনো পথ খোলা নেই। সুচেতনার আত্মার শান্তি একমাত্র ইনিই দিতে পারবেন। জনক হিসেবে 3 জনের নাম ছিল। শ্মশানের সামনে পৌঁছতে ওদের বেশ রাত হলো। মায়া আর রাহুল শ্মশানের মস্ত বড় তবে বহু পুরনো লোহার গেটের সামনে দাঁড়িয়ে ভিতরে নজর ফেলল। কিন্তু ওরা কাউকে দেখতে পেল না সেখানে। না কোনো মানুষ, না কোনো দাহ হতে আসা মৃতের দেহ। ঠিক এমন সময় রাহুলের মাথায় একটা কথা এলো। হারুন কাকা বলেছিলেন এই জায়গায় আজও দাহ কাজ হয়। আশেপাশের 10টা গ্রামের কাজ এখনো এখানেই সারা হয়। তবে ভিতরে কেউ নেই কেন? এবার রাহুলকে ইঙ্গিত করে মায়া বলে উঠল, রাহুল, জায়গাটা মানে আমার ঠিক সুবিধের লাগছে না। রাতও অনেক হয়েছে। এখন কি ভিতরে যাওয়াটা ঠিক হবে? না মানে ভিতরে তো বড় বড় গাছ, বন জঙ্গল হয়ে রয়েছে। কোনো জন্তু জানোয়ার যদি থাকে তাহলে? কিছু করার নেই আমাদের। জায়গাটা শূন্য, আমি ভালোই বুঝতে পারছি। তবে এত দূর এসে এখান থেকে পিছনে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার পিছনেই থাকো, আমি টর্চটা জেলে সামনের দিকে এগোই। এতটা বলেই
রাহুল শ্মশানের গেটে হাত দিয়ে ঠেলা মারল। গেটটা ধীরে ধীরে তবে বিচ্ছিরি একটা শব্দ করে খুলে গেল। রাহুল আর মায়া বেশি সময় না নষ্ট করে ধীর পায়ে ভিতরে প্রবেশ করল। মায়ার চোখে যেন আতঙ্কের রেশ ফুটে উঠেছে এবার। শহরে বড় হওয়া মেয়ে হঠাৎ এমন কিছু দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে রাহুল চুপচাপ ওর হাত ধরে সামনের দিকে এগোতে থাকল। একটু পথ চলার পর রাহুলের চোখে পড়ল খানিকটা দূরে একটা কুঁড়ে ঘরের মতো কিছু বানানো রয়েছে। তার সামনে আগুন জ্বালানো। রাহুল মায়াকে নিয়ে সেই কুঁড়ে ঘরের উদ্দেশ্যে এগোতে থাকল। সুচেতনা মল্লিকের মৃত্যুর তদন্তে কুঁড়ে ঘরের সামনে রাহুল দাঁড়িয়ে একটু গলা চড়িয়ে কাউকে খোঁজার উদ্দেশ্যে হাঁক দিল। শুনছেন? কেউ আছেন ভিতরে? শুনছেন? কেউ কি আছেন? তবে ভিতর থেকে কোনো শব্দ এলো না। রাহুল ভীষণ হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকল। ওর পিছনে মায়া বিরক্ত কণ্ঠে রাহুলকে বলল, দেখলে তো, দেখলে, আমি তোমায় বলেছিলাম ভিতরে কেউ না থাকতে পারে, তুমি তাও আমাকে ভিতরে টেনে নিয়ে আনলে। এবার বলো, তোমার বাইরে বেরোবার পথ মনে আছে তো? বলো, চুপ করে কেন? মায়ার শত প্রশ্নের কোনো জবাব নেই রাহুলের কাছে। ও কি বা বলবে? ও যে ওর শেষ আশাটুকু ও চোখের সামনে ভেঙে যেতে দেখছে। এখন হতাশা ছাড়া ওর কাছে আর কিছুই নেই। তোমরা কি কাউকে খুঁজছো? হঠাৎ ওদের পিছন থেকে এক ভারী গলার শব্দ ভেসে আসতেই ওরা রীতিমতো হকচকিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখে এক বৃদ্ধ ব্যক্তি ওদের পিছনে এসে দাঁড়িয়েছে। রাহুল কিছু বলে উঠবার আগেই উনি আবার বলে উঠলেন, কে বলো? এত রাতে এখানে কি কারণে এসেছো? হ্যাঁ, কোনো মৃত শব্দ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না। তাহলে এক নারীকে নিয়ে কি উদ্দেশ্যে এসেছো এখানে? রাহুল এবার নিজেকে একটু শান্ত করে মনের সাহস নিয়ে ওনার দিকে এগিয়ে গেল। তারপর ওনার পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে বলল, বাবা, বাবা, আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি। কিছু কথা জানবার আছে আমাদের। যদি সেগুলো আমরা না জানতে পারি তাহলে হয়তো এই জায়গা থেকে কোনো রক্ষা নেই আমাদের। সাহায্য করুন বাবা, সাহায্য করুন। হ্যাঁ বাবা, আমরা শুনেছি এখানে একজন কমলনাথ তান্ত্রিক বলে সাধু থাকেন। আমরা ওনার খোঁজে এসেছি। যদি আপনি একটু সাহায্য করে দেন, উনি এখানে কোন প্রান্তে থাকেন যদি একটু বলে দেন, খুব উপকার হবে বাবা। ওদের
ওর সব কথা মন দিয়ে শুনে সেই বৃদ্ধ সাধু একটু হো হো করে হেসে উঠল। রাহুল আর মায়া তখনও হাত জোড়ো করে সেখানেই দাঁড়িয়ে আছে। তবে ওরা বুঝে উঠতে পারল না এমন কি হাসির কথা বলেছে ওরা যে উনি এত জোরে হেসে উঠলেন। খানিকক্ষণ হেসে নেওয়ার পর সেই বৃদ্ধ সাধু খানিকটা মজার স্বরে ওদের বললেন, তোমাদের কথা শুনে মনে হলো কেউ মা গঙ্গার সামনে দাঁড়িয়ে ওনাকেই জিজ্ঞেস করছে, তুমি কি সর্বমাতা মা গঙ্গা? রাহুল ওনার কথা শুনে জিজ্ঞাসুক স্বরে বলল, আমি কিছু বুঝলাম না বাবা, আপনি আসলে কি বলতে চাইলেন? এখনো বুঝলে না? হে ঈশ্বর, না, তোমাদের দোষ নেই। আমি এমন কাপালিক সাধুর ভেসে ঘুরলে কেউই আমার সহজে চিনতে পারে না। তবে একা মানুষ, নিজের কাজ নিজেকে করতে হয়। দাঁড়াও, জলটা ভিতরে রেখে আসি। এই বলে উনি হাতে ধরা মাটির কলসিটা সেই ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে রেখে আসেন। ফের বাইরে এসে জ্বলতে থাকা আগুনের সামনে বসেন। তারপর রাহুল আর মায়াকে ইঙ্গিত করে বলেন, আরে বসো বসো, এখানে তেমন সাক্ষ্য নেই, আর এমনিতেও জ্বলন্ত অগ্নির সামনে ওরা আসতে ভয় পায়। বসো। ওরা সাধুর উদ্দেশ্য করে দেখানো জায়গায় বসে। তারপর ওনার দিকে একটু আর চোখে তাকিয়ে থাকে রাহুল। মানুষটার বয়স ওই 60 কি 70-এর কাছে হবে। মাথার সব চুল পাকা, তবে চোখ দুটো ভীষণ তীক্ষ্ণ, যেন সবকিছু ভেদ করে দেখতে পান উনি। তৎক্ষণাৎ রাহুলের কানে হারুন কাকার বলা একটা কথা যেন বাজতে শুরু করে। মৃত্যু আর আত্মা ওনার চোখে নরক দেখতে পায়। সঙ্গে সঙ্গে রাহুল হাত জোড়ো করে ওনার কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আপনি কমলানাথ তান্ত্রিক। আপনাকে চিনতে পারিনি। আমায় ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন আমায়। কমলনাথ আবার খানিকটা হেসে বললেন, তোমার দোষ নেই, কেউ এক নজরে আমায় চিনতে পারে না, আর এই কারণে আমার ভালোই হয়েছে। বেশ গোপন হয়ে থাকি, কারো
কারুর জ্বালাতন আমায় নিতে হয় না। তবে তোমাদের এখানে পাঠালো কে, আর আমার ঠিকানাই বা কে জানালো তোমাকে? এবার রাহুল এক এক করে সব বলতে শুরু করে। হারুন কাকার কথা, ছায়া বোনের কথা, আর সাথে সুচেতনার কথা। তবে সুচেতনার নাম করতেই কমলনাথের ভুরু কুঁচকে উঠল। একটা বাঁকা হাসি দিয়ে উনি বলে উঠলেন, সুচেতনা? হ্যাঁ, নামটা বড্ড শোনা। আমি জানি তোমরা কার কথা বলছো। সেই সময়ে আমি ওই অঞ্চলেই ছিলাম। আমি নিজে সেই গাছও দেখেছি। সেই মেয়েটির মৃত্যু ছিল ভীষণ অন্যায়। প্রতারিত প্রেমিকার শুধু আর্তনাদ নয়, বরং এক ধরনের আত্মিক শক্তির উদ্ধার। কিছু মাস আগেও যখন ধবল বনের দিকে এক কাজের সূত্রে আমি যাই, তখনই বুঝেছিলাম ওর আত্মা ফিরে এসেছে। আর সে শুধু ফিরে আসেনি, এখন শিকারে নেমেছে। তাহলে বাবা, এর কোনো উপায়? উপায় আছে বই কি, তবে সেই উপায় আমি করতে চাই না। প্রতিশোধের আগুনে বহু বছর ধরে জ্বলতে থাকা আত্মাকে এরম ভাবে আটকে নেওয়া মানে প্রকৃতির কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাওয়া। তবে আরো একটা উপায় আছে। রাহুল ভীষণ উত্তেজনায় ওনাকে জিজ্ঞেস করে, কি বাবা, বলুন আপনি, আমরা করতে রাজি। মেয়েটির সেই প্রেমিক, কি যেন নাম তার? রীতম বাবা। রিতম। এই রিতম বলে ছেলেটিকে খুঁজে বের করতে হবে। তাকে ওই মেয়েটির সামনে আনতে হবে। সবার সামনে তাকে দিয়ে সত্য বলাতে হবে। তার করা ঘৃণ্য কাজটির স্বীকারোক্তি ছাড়া ওই আত্মার শান্তি হবে না। তবে মনে রেখো, আত্মা সময় কম দেবে। আমি আমার শক্তি দিয়ে যতটা বুঝলাম, সে এখন একা নয়, সে আরো দুজনের ভিতরে একটু একটু করে বাড়ছে। তার শক্তি ক্রমশ বড় হচ্ছে।
রাহুল চুপ করে গেল। ও বুঝলো যত তাড়াতাড়ি হোক রিতমকে খুঁজে বের করতেই হবে, না হলে মায়ার জীবন হানি হতে পারে। কমলনাথ আবার বলে উঠলেন, আমাদের চিন্তার কোনো বিষয় নেই। আমি তোমাদের সাহায্য করব না এমনটা তো বলিনি। যাও, কাল রজনীর আধারে তুমি ওই ছেলেটির খোঁজ পেয়ে যাবে। যাও, আজ ফিরে যাও। রাহুল সেখানে আর বেশি কথা না বাড়িয়ে ওনাকে কোনো আর প্রশ্ন করল না। মায়ার রাহুল ওনাকে প্রণাম জানিয়ে মায়ার হাত ধরে রাহুল সেখান থেকে বেরিয়ে এলো। রিতম দে, অভিজিৎ ফিরতে পথে ওরা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ওদের মাথায় একটাই কথা বারবার ঘুরতে থাকে, রিতমের খোঁজ কাল কিভাবে পাবে ওরা। সেদিন মধ্যরাতে গেস্ট হাউস ফেরার পর ওরা আর কাউকে জ্বালাতন না করে বারান্দায় বসে থাকলো। ভোর হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। এখন যদি ওরা ঘুমিয়ে পড়ে তাহলে কালকের কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে। অগত্যা সেই রাতটা দুজনে নানান বিষয়ে কথা বলতে বলতে কাটিয়ে দিল। পরদিন সকালে ওদেরকে দরজার সামনে বসে থাকতে দেখে সুমন হকচকিয়ে ওঠে। ওরা যে কখন এসেছে সেই ব্যাপারে ওর কোনো হুঁশ নেই। তবে সুমন রাহুলকে ইঙ্গিত করে একটা বেশ আচমকার খবর জানালো। রাহুল, কাল সন্ধ্যায় তোরা বেরোনোর পর একটা লোক এসেছিলেন। বেশ সুঠাম চেহারা তার, লম্বাটে গড়ন, তবে মুখে কালো কাপড় চেপে রেখেছিলেন, তাই মুখটা দেখতে পাইনি। উনি নিজের পরিচয় দিতেও অনিচ্ছুক ছিলেন, তবে এই চিঠিটা আমার হাতে দিয়ে গেলেন আর বললেন এটা তোর হাতেই দিতে। মানে দাঁড়া, এই নে এই চিঠিটা, কাল রাতে তোর অনুপস্থিতিতে আমায় দিয়ে যান। তবে আমি খুলিনি, তুই দেখ কি আছে। রাহুল হাতে চিঠিটা নিয়ে এক মুহূর্ত সময় না নষ্ট করে সেটা খুলে দেখল। আপনারা যাকে খুঁজছেন তার কথা একমাত্র একজনই বলতে পারে। দিনাজপুর থানার ফাইলগুলো আরেকবার ঘেঁটে দেখুন, আপনি সবটুকু বুঝবেন। ইতি আপনাদের শুভচিন্তক। এইটুকু পড়ে রাহুল থেমে গেল। তৎক্ষণাৎ ওর পাশ থেকে সুমন বলল, শোন, আরেকবার ভালোভাবে দেখ গিয়ে, হয়তো কোনো কিছু চোখের আড়ালে পড়ে গেছে তোদের, যেটা হয়তো এই কেসটার টার্নিং পয়েন্ট হতে পারে। রাহুল হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে সেখান থেকে চলে গেল। মায়া রাহুল দুপুর নাগাদ আবার দিনাজপুর থানায় এলো।
অজ্ঞাত লোকটির নির্দেশ অনুযায়ী ওরা এবার পুরোপুরি মনোযোগ দিল রিতমকে খুঁজে বের করার কাজে। দিনাজপুর থানায় পুরনো তদন্তযুক্ত অফিসারদের মধ্যে একটু খোঁজাখুঁজি করবার পর রাহুল জানতে পারল একজনের নাম সুব্রত সিংহ। তখন একজন নতুন পুলিশ কনস্টেবল হিসেবে জয়েন করেছিলেন, তবে এখন তিনি অবসরপ্রাপ্ত। সুচেতনার কেসটিতে উনি ইনভেস্টিগেশন অফিসারদের সহযোগী ছিলেন। রাহুল সঙ্গে সঙ্গে পুরনো রেকর্ডস ঘেঁটে ওনার অ্যাড্রেস জোগাড় করল। তারপর ওরা বেরিয়ে পড়ল ওনার বাড়ির উদ্দেশ্যে। ওনার বাড়ি পৌঁছতে একটু বিকেল হলো ওদের। অনেক কষ্টে রাহুল এই কেসটির এত গভীরে এসে দাঁড়িয়েছে, তাই এখান থেকে পিছপা হওয়ার ওর একটু ইচ্ছে নেই, আর ওর হাতে উপায়ও নেই। অগত্যা রাহুল এক্স পুলিশ কনস্টেবল মিস্টার সুব্রত সিংহের সাথে দেখা করে অনেক অনুরোধ এবং বিনয়ী হওয়ার পর তিনি একটি ঠিকানা দিলেন রাহুলকে, আর সাথে বললেন, তোমরা ঠিক পথেই এসেছ, তবে এতদিন কেউ তার খোঁজ নেয়নি। যাকে সে এখন হালিশহর এলাকায় থাকে। আমার কাজের শেষ কিছু বছর পুরনো কিছু রিপোর্টস ফলো করতাম। আমার একটা স্বভাব ছিল সেটা। তবে হ্যাঁ, সেই ছেলে এখন নিজের নাম পাল্টে ফেলেছে। এখন তার নাম রেখেছে অরিন্দম ধর। তুমি ওখানে গেলেই তাকে খুঁজে পাবে। এই অ্যাড্রেস অনুযায়ী সেখানে চলে যাও, কেমন? অ্যাড্রেস পাওয়ার সঙ্গে সঙ্গে রাহুল ও মায়া সেই রাতেই কলকাতা পৌঁছল। সুমন ছায়াবনের আশেপাশে থেকে রেকর্ডিং চালিয়ে যেতে থাকলো, সাথে হিয়ার উপর নজর রাখল। হালিশহর পৌঁছিয়ে ওরা এক তিনতলা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালো। অ্যাড্রেস অনুযায়ী এই বাড়ির পিছন দিকে তনয় থাকে। মায়া আর রাহুল ভীষণ সাবধানে পিছনের দিকে গেল, আর দেখল একটা দরজা আধভেজানো ভাবে বন্ধ করা রয়েছে। এবার রাহুল এগিয়ে সেই দরজায় সজোরে লাথি মারল, আর সঙ্গে সঙ্গে দেখল একজন মধ্যবয়সী লোক তক্তপোষের ওপর বসে আছে। তার চুল এলোমেলো, চোখে ভীষণ ক্লান্তি। রাহুল দরজা খুলতেই তার মুখ শুকিয়ে গেল। মায়া আর রাহুলের মুখ দেখে যেন সে কিছুটা চিনতে পারল ওদের। এবার রাহুল বিদ্যুৎ বেগে তার দিকে এগিয়ে তার কলার ধরে বলল, তুমি তাহলে রিতম দে, তাই না? এখানে নাম বদলে থাকা হচ্ছে। তোমার ভালো মানুষের মুখোশ আজ আমি নামাবো। তবে সে কিছু বলল না, চোখ নামিয়ে চুপচাপ বসে রইল। তাকে দেখে রাহুলের মনে হলো জীবনের যেন কোনো ইচ্ছেই তার ভিতরে আর নেই। সবটা এক মুঠো ছাইয়ের বরাবর। রাহুল আবার বলে উঠল,
আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সুচেতনার আত্মা শান্তি পায়নি। শুধু তোমার জন্য সে ফিরে এসেছে। তার প্রতিশোধ চাই। সে তোমাকে খুঁজছে। রিতম এবার মাথা তুলল, তার চোখে জল। সে কাঁপতে কাঁপতে রাহুলকে বলল, আমি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমরা আমরা ভয় পেয়ে গেছিলাম। অভিজিৎ ওই তার গলা চেপে ধরেছিল। তারপর আমরা ওকে ফেলে পালিয়ে এসেছিলাম, কিন্তু তখনও শ্বাস চলছিল। আমি জানি চলছিল। রাহুলের পিছন থেকে মায়ার গলা এবার হঠাৎ শক্ত হয়ে উঠল। সে জোর গলায় বলে উঠল, তুমি ওকে ফেলে পালিয়ে গেলে কেন? এখন ও ফিরেছে ছায়া হয়ে। ওখানকার নিরীহ মানুষদের জীবন নষ্ট হয়ে গেছে শুধু তোমার জন্য। তোমাকে ফিরতেই হবে তার সামনে। হঠাৎ রিতমের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। চোখের জল দুহাত দিয়ে মুছে মৃদু স্বরেও বলল, আমিও এখানে সুখে নেই। সেই দিন ফিরে আসার পর বুঝেছিলাম সুচেতনা আমার জীবনে ঠিক কতটা জায়গা রেখেছিল। ওর গান, ওর হাসি সবটা আমায় কতটা খুশি করত। তবে যখন বুঝলাম অনেকটা দেরি করে ফেলেছি, আমি যে ভুলটা করেছি তার ক্ষমা আমি চাইবো না। সেই মুখ আমার আর নেই, কিন্তু আমি সুচেতনার সামনে যেতে রাজি আছি। যদি আমার মৃত্যুই ও শান্তির কারণ হয়, আমি হাসি মুখে স্বীকার করতে রাজি আছি। চলুন বেরোনো যাক। ঠিক এমন সময় রাহুলের ফোনে একটা কল আসে। কলটা সুমন করেছে। সে ওপার থেকে জানায়, রাহুল আর মায়ার দিনাজপুর থেকে বেরিয়ে আসার পর থেকেই হিয়ার আচরণ ভয়াবহভাবে বদলে গেছে। সে গাছে উঠে বসে থাকে, গান গায়, কখনো কখনো হিন্দি সিনেমার সংলাপ আওড়ে যায়, পরক্ষণে আবার কান্নায় ভেঙে পড়ে। হিয়ার এমন আচরণ দেখে সুমন কমলনাথ তান্ত্রিককে ডেকে এনেছে। যত তাড়াতাড়ি হোক ওদের দিনাজপুরে ফিরে আসতে হবে। হিয়ার কাছে বেশি সময় নেই। সেই দিন রাতেই ওরা আর বেশি সময় না নষ্ট করে দিনাজপুর শহরের উদ্দেশ্যে রওনা দিল। রাহুল জানে যত তাড়াতাড়ি হোক ওদের ওখানে পৌঁছতে হবে, না হলে ব্যাপারটা আরো খারাপ হতে পারে। পরদিন ভোর সকালে ওদের গাড়ি এসে পৌঁছয় গেস্ট হাউসের নিচে। গাড়ি থামতেই গাড়ি থেকে রাহুল, মায়া আর রিতম নেমে দাঁড়ালো। তবে আশ্চর্যের বিষয়, এতক্ষণ এখানে কিচ্ছু ছিল না, কিন্তু হঠাৎ ভীষণ জোরে একটা ঝোড়ো বাতাস উঠল। সেই বাতাসের জোর এত বিকট, ওরা যেন দাঁড়িয়ে থাকতে পারছে না সেখানে। কিন্তু কয়েক সেকেন্ড আগে পর্যন্ত এখানে তেমন কিছুই ছিল না। রাহুল মায়ার হাত ধরে খুব কষ্টে গেস্ট হাউসের ভিতরে ঢুকলো, আর ওদের পিছনে রিতম। ওরা ঘরের ভিতরে প্রবেশ করতে কমলনাথ বলে উঠলেন, এসো, ভিতরে এসো। রাহুল আর রিতম ধীর পায়ে কমলনাথের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের বাকি সবাই রিতমের দিকে ভীষণ আক্রোশে তাকিয়ে আছে।
কমলনাথ রিতমকে একবার আর চোখে দেখল, তারপর রাহুলকে ইঙ্গিত করে বলল, আত্মা জানতে পেরেছে তার শিকার এসেছে, তাই এমন ভয়ানক সংকেত দিল সে। যাকে কমলনাথ এবার রিতমকে বলল, আত্মা এখন হিয়ার দেহকে পুরোপুরি ব্যবহার করছে। তুমিও সামনে গিয়ে দাঁড়াতে ও ভীষণ রাগে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তোমার জীবন বাঁচানোর ক্ষমতা আমাদের কারোর কাছেই নেই। বলো, তোমার শেষ কোনো ইচ্ছে আছে? না ঠাকুর মশাই, আমি যে ভুলটা করেছি তারপরে আমার আর কোনো ইচ্ছে প্রকাশ মানাই না। আমি এখন শুধু সুচেতনার সামনে ক্ষমা চাইতে চাই। তারপর কি হবে সেই ব্যাপারে আমার আর কোনো ভয় নেই। জীবনের মায়া আমি ত্যাগ করে ফেলেছি। সেই দিন বিকেলে একটু হাওয়া থামতেই রাহুল, মায়া, সুমন আর ওদের সাথে রিতম এসে দাঁড়ায় ছায়াবনের ভিতরে। এদিকে কমলনাথ গেস্ট হাউসের ঘরে বসে মহাডামর মন্ত্র জপ করতে থাকে। রিতম দাঁড়িয়ে আছে সেই পুরনো শাল গাছের নিচে। হঠাৎ হিয়া তাকে দেখে গাছ থেকে ভীষণ উল্লাসে নিচে নেমে এলো। রিতমের সামনে দাঁড়িয়ে সে মুখ নিচু করে ধীরে ধীরে একটা গান গেয়ে উঠল। তুমি কথা দিয়েছিলে মহলে নিয়ে যাবে, স্বপ্নের পাখির মতো আমরা উড়ে যাব দূর আকাশে। রাহুল, মায়া, সুমন সবাই চুপ। ওদের আশেপাশে বাতাস থেমে গেছে। ছায়া আস্তে আস্তে এবার নিজের আসল কণ্ঠে বলল, তুমি জানো আমি মরিনি, তোমরা আমাকে খুন করেছিলে। আজ তুমি আমার চোখে চোখ রেখে তা বলো রিতম, সবার সামনে স্বীকার করো, নিজের পাপ স্বীকার করো, করো রিতম। হঠাৎ রিতম কাঁদতে কাঁদতে সুচেতনার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওর কান্নার শব্দ শোনার জন্য যেন পুরো ছায়াবন এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। আশেপাশে একটা ঝিঝি পোকারও ডাক নেই। কাঁদতে কাঁদতে রিতম বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা খুন করেছিলাম তোমায়। আমি সেদিন চাইলে তোমায় বাঁচাতে পারতাম, কিন্তু আমি পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমি কাপুরুষ। আমায় তুমি ক্ষমা করো সুচেতনা। আমার এর থেকে বেশি কিছু বলার নেই। তুমি চাইলে আমায় শেষ করতে পারো। তোমার প্রতিশোধের আগুন নেভাতে আমি তোমার সামনে হাজির। এবার রিতম নিজের দুই হাত খুলে চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষায় সুচেতনার সামনে বসে থাকল। রাহুল দেখল
সুচেতনার চোখে জল, যেন এক গভীর কষ্ট ওকে ভিতর থেকে খেয়ে ফেলতে চাইছে। তাও সুচেতনা এগিয়ে এলো রিতমের সামনে। আস্তে আস্তে তার হাত বাড়িয়ে দিল রিতমের দিকে। ঠিক সেই সময় একটা হালকা আলো গাছের মাথা থেকে ঠিক সেই সময় বাকিরা সবাই দেখল একটা হালকা আলো গাছের মাথা থেকে নামলো, আর সেই সঙ্গে হিয়ার চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে লাগলো। আস্তে আস্তে গাছের সেই সাদা আলো নিভে গেল। ছায়াবন আবার নিজের আসল রূপে ফিরে এলো। রাহুল মায়ার পাশে দাঁড়িয়ে ওকে ফিসফিস করে বলল, সুচেতনা, তোমার ভালোবাসা অমর থেকে গেল। তুমি যে কতটা ভালোবাসতে পারো সেটুকু তুমি এই জানোয়ারটাকে ক্ষমা করে বুঝিয়ে দিলে। তোমার আত্মা শান্তিতে ঘুমোক এইবার।